নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী হীরালাল দাশগুপ্তের লেখা একটি শিকার কাহিনী, বাঘের জঙ্গলে। আজকের প্রথম পর্ব। ভূমিকা। কর্মজীবনের ক্ষীণ অবকাশে ছুটি ছাটায় শিকারে যেতাম। খাত্রবৃত্তির তাগিদ নিশ্চয়ই ছিল, কিন্তু অরণ্যের আকর্ষণও কম ছিল না। আর একটা আনন্দ ছিল বন্ধুদের সাহচর্যে। আমার চোখে পাহাড় এক বিস্ময়, অরণ্যও এক বিস্ময়। শিকার সন্ধানে এদের সঙ্গে পরিচয় হতো অন্তরের। অরণ্যানীর পাদপ্রান্তে শিকার ক্যাম্প। সন্ধ্যায় সে হতো গল্পমুখর। শুনতাম বিভিন্ন শিকারীর বিভিন্ন অভিজ্ঞতা। রহস্য আর রোমাঞ্চে ভরে যেত বাইরের অন্ধকার। আর একে গাম্ভীর্য দিত নির্বাক পাহাড় শ্রেণী। মনে হতো এরাও কান পেতে সব কথা শুনছে। এই গ্রন্থে এই সাবজেক্টিভ দিকটা বিশেষ স্থান লাভ করেছে। আমাদের শিকারে রাজোচিত ধনাঢ্য আয়োজন ছিল না, তাই অনেক পর্যটন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এই ব্যর্থতা হয়তো পাঠককে পীড়া দেবে, কিন্তু শিকারের সার্থকতাই এর একমাত্র কথা নয়। প্রত্যেক শিকার যদি সার্থক হতো, তাহলে শিকারে কোনো থ্রিল থাকতো না। তুষার মৌলিক কাঞ্চনজঙ্ঘা আজও অভিযানকারীকে চ্যালেঞ্জ জানাচ্ছে। কত মরণ ভোলা বীর ভেসে গেছে তুষার স্রোতে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা আজও মানুষের অধিগত হয়নি। তাই তো অনন্তকাল ধরে সে রহস্যে ভরপুর। এই গ্রন্থ প্রকাশের এই আমার একমাত্র কৈফিয়ত। বইখানা উৎসর্গ করছি বন্ধুবর ডাক্তার শ্রী শরদিন্দু মোহন ঘোষালকে। এই পুস্তকে তিনি ডাক্তার চৌধুরী নামে পরিচিত। জীবনের অন্যান্য ক্ষেত্রের মতো শিকারেও তার নেতৃত্ব ছিল সহজ ও সুশৃঙ্খল। কৃতজ্ঞতা জানাচ্ছি আবাল্য বন্ধু শ্রী মনোরঞ্জন গুপ্ত ML-কে, প্রকাশক শ্রী অমিয় রঞ্জন মুখার্জিকে, শ্রীমতী মনিকা দেবী MA-কে, অরণ্য সাধক শ্রী প্রবোধ কুমার সান্যালকে, শ্রী মৃত্যুঞ্জয় প্রসাদকে ও শ্রী গিরিজা প্রসন্ন সেনকে। এদের সাহায্য ও উৎসাহ আমাকে প্রেরণা দিয়েছে। শ্রী হীরালাল দাশগুপ্ত। বড় বড় শিকারীরা বলেন, বনের বাঘের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে অগ্রসর হয় এমন দুঃসাহসী মানুষ আজও জন্মায়নি। হাতি এবং গন্ডারের দেহের শক্তি অসাধারণ, তাদের অবয়বও বৃহত্তর। কিন্তু বাঘ শুধু অমিত বলশালী নয়, বাঘ জিঘাংসুও। তাহার চেহারা, দৃষ্টি, গতিভঙ্গি আতঙ্ক সঞ্চার করে। সমস্ত বৃহৎ জানোয়ার বাঘের খাদ্য। হরিণ, বন্য বরাহ বাঘের প্রিয় খাদ্য। কিন্তু ক্ষুধার তাড়নায় বাঘ হাতির বাচ্চা মেরে খেয়েছে, ভালুকের মাংস খেয়েছে, ছোট বাঘ মেরে উদরপূর্তি করেছে। এরূপ দৃষ্টান্তও বিরল নয়। বাঘের দংষ্ট্রা ও নখর সুদৃঢ় এবং সুতীক্ষ্ণ। বাঁকা ইস্পাতের ছুরির মতোই ভগবত দত্ত এই দুটি শানিত প্রত্যঙ্গের সাহায্যে বাঘ বড় বড় দুর্ধর্ষ জানোয়ার শিকার করে এবং তাদের হাড় ও মাংসে বিরাট জঠরের জ্বালা নিবৃত্তি করে। বাঘের বিচিত্র দেহ দেখতে ভয়াবহ এবং এর গর্জনও ভয়ানক। এর দৃষ্টি সুতীক্ষ্ণ, গতি সম্পূর্ণ শব্দহীন এবং শ্রবণ শক্তি অসাধারণ। যার চেহারা, চোখের দৃষ্টি এবং জিঘাংসা এতই ভয়াল, তার আবাসস্থল কিন্তু সম্পূর্ণ স্বতন্ত্র। স্নিগ্ধ বনভূমি এর বিশ্রামাগার। পাহাড়ের গায়ে শ্যামল অরণ্য রাজি। মধ্যাহ্নের সূর্যকিরণ দিয়েছে তাকে রূপ ও বৈচিত্র্য। আপাত দৃষ্টিতে এই সৌন্দর্যে এতটুকু শঙ্কার অবকাশ নাই। ঝিঝি পোকার একটানা গান চলেছে। অরণ্যের আঁচল ছুঁয়ে ছুটছে ক্ষীণ নির্ঝর ধারা। প্রকৃতির এই সুরম্য কাব্যকুঞ্জে
যিনি দিবানিদ্রায় সমাহিত। বিশ্ব সৃষ্টিতে তার মতো হিংস্র ও জিঘাংসু জীব আর দ্বিতীয় নেই। অপরাহ্নে অরণ্যে ধূসর ছায়া নেমেছে। পাখির কুজন আর তেমন শোনা যাচ্ছে না। কদাচিৎ শোনা যায় বৃক্ষারোহী ময়ূরের কেউ কেউ রব। এবার সুপ্তোত্থিত বাঘ চলেছে ঝর্ণার দিকে। জলপান করার পর শুরু হবে তার শিকার সন্ধান। শুয়োর, হরিণ বা সম্বর। পদক্ষেপ নিঃশব্দ, কিন্তু চোখ ও কান জাগ্রত। শিকারের দূরত্ব অনুসারে কখনো চলেছে নিচু হয়ে বুকে হেঁটে, কখনো দাঁড়িয়ে নিরীক্ষণ করছে দৃপ্ত ভঙ্গিতে। হঠাৎ সম্বরযূথ বা বরাহের পালে বজ্রপতন হল। বাঘ ঝাঁপ দিয়ে তাদের একটাকে ধরেছে। বাকিগুলো ছত্রভঙ্গ হয়ে নদীনালা উপেক্ষা করে উন্মত্ত বেগে ছুটেছে। শুধু আক্রান্ত জানোয়ারটা মাটিতে পা ছুটছে। তার ঘাড়ের দুপাশে বাঘের দুটো ধারালো দাঁত বল্টুর মতো কষে যাচ্ছে। ক্রমে বাঘের চোয়ালে ধৃত তার শ্বাসরোধ হল। অসার দেহ এলিয়ে পড়ল এক পাশে। এরপরে আরম্ভ হল বাঘের বিরাট ভোজন পর্ব। একবারেই ১.৫ মণ হয়তো, বা ২ মণ। বড় বড় মাংসের ডেলা দাঁত দিয়ে ছিঁড়ে খাচ্ছে। কর্মর শব্দ তুলে চিবিয়ে খায় মোটা মোটা হাড়গুলো। ভোজনান্তে ঝর্ণায় জল খেয়ে আবার আশ্রয় নিয়েছে তেমনই নিভৃত ছায়াস্নিগ্ধ রম্যকুঞ্জে। অর্ধভুক্ত জানোয়ারটাকে ঢেকে রেখে দিয়েছে লতা পাতায়, পাছে কোনো অনধিকারী তার শিকারে ভাগ বসায়। পরদিন ফিরে এসে এই বাকি মাংস খেতে হবে যে। বাঘের দুপুরের দিবানিদ্রা শিকারীর উত্তম অবসর। এই অবসরে শিকারীর জন্য মাচা তৈরি হবে গাছের ডালে। ছোট ছোট ডাল কেটে মাচায় আড়াল তৈরি হচ্ছে। বাঘ যখন অপরাহ্নের দিকে অর্ধভুক্ত জানোয়ারটা খেতে আসবে, তখন যাতে মাচার শিকারীকে সে দেখতে না পায়। মাচা নির্মাণকারী কুলিরা যথাসময়ে কোলাহল করে জঙ্গল থেকে বেরিয়ে যাবে, কোলাহল তুলে। কারণ দূরে অর্ধজাগ্রত বাঘ বুঝতে পারবে লোকগুলো জঙ্গল থেকে বেরিয়ে গেল। শুধু এইটুকু বুঝল না যে সকলেই বেরিয়ে যায়নি। বন্দুকধারী শিকারী লুকিয়ে আছে বৃক্ষ শাখে। যারা নিঃশব্দে মাচা তৈরি করছিল, মাচা তৈরি হতেই তাদের কোলাহল তুলে বেরিয়ে যাওয়ার পেছনে যে ছলনা আছে, বাঘ তা বুঝতে পারে না। গতরাত্রের অর্ধভক্ষিত জানোয়ারটা এবারে নিঃশেষে খেতে হবে। নূতন করে শিকার সন্ধানের তাগিদ নেই। দুপুরের খানিকটা পরেই বাঘ মাথা তুলেছে। কোনো আততায়ী লুকিয়ে নেই তো। বাঘের সমস্ত ইন্দ্রিয় সচেতন। প্রত্যেকটি ঝোপঝাড়ে তীক্ষ্ণ নজর, মৃদু নিঃশব্দ গতি। এবার শিকারী উইলমট অঙ্কিত মাচার চিত্রটি দেখুন। মাচায় লুক্কায়িত শিকারীর হৃৎস্পন্দন দ্রুততর হয়েছে। নিজের কানে বাজছে ওই হৃৎস্পন্দনের শব্দ। ওটাকে রুখতেই হবে। দেহে বা হৃদয়ে কোনো চাঞ্চল্যই চলবে না। বাঘ এগিয়ে আসছে। কিলের ৬০ গজ দূরে পেছনের দুটো পায়ে ভর করে বসেছে। চারিদিকে চলছে আততায়ী বা প্রতিদ্বন্দ্বীর সন্ধান। চোখের দৃষ্টি মর্মভেদী। কানে এতটুকু শব্দ এড়ায় না। শিকারীর বুকে শব্দ হচ্ছে ধক ধক। এক মুহূর্ত বাঘের দৃষ্টি অন্যদিকে যেতেই শিকারী বন্দুক তুলে নিয়েছে। বাঘ মাচার দিকে তাকিয়েছে সন্দিগ্ধ চোখে। হয়তো সামান্য চাঞ্চল্য তার চোখে পড়েছে। শিকারী নিশ্চল, চোখে পলক পড়ছে না। বাঘের ভুল হল, মারাত্মক ভুল। ওই নিথর দেহ শিকারী ওই বৃক্ষেরই অংশবিশেষ ছাড়া আর কিছু নয়। এই সর্বনাশা ভুল আর সংশোধন হল না। শিকারীর বুকে আর শব্দ নেই। হৃৎস্পন্দন স্বাভাবিক। হস্ত ও লক্ষ্য দৃঢ় ও অচঞ্চল। বাঘ হাড়গোড় চিবিয়ে খাচ্ছে। শিকারীর রাইফেল ট্রিগারের আকর্ষণে গর্জন করেছে, গুরুম গুরুম। বাঘেরও গর্জন শোনা গেল। হয়তো একবার আকাশে লাফিয়ে উঠেছে, তারপর লুণ্ঠিত দেহ এলিয়ে পড়েছে। নড়ছে শুধু লাঙুলটা। আবার রাইফেলের আওয়াজ, গুরুম গুম। এইবারে আরেকটি চিত্র দেখুন। এই চিত্রে শিকারী বাঘকে মারেনি, বাঘ শিকারীকে মেরেছে। এই হতভাগ্য শিকারী বাংলার তৎকালীন
লব্ধ প্রতিষ্ঠ ব্যারিস্টার মিস্টার K.N. চৌধুরী। এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল উড়িষ্যার কালাহান্ডি অরণ্যে। নরঘাতক বাঘের নৃশংস নরহত্যায় এই অঞ্চলে আতঙ্কের আর সীমা পরিসীমা ছিল না। এই দুরন্ত বাঘ মারার সকল চেষ্টা যখন ব্যর্থ হল, তখন কালাহান্ডির রুলার আহ্বান জানালেন পরিচিত প্রত্যেক অভিজ্ঞ শিকারীকে। প্রায় ৭০ বৎসর বয়স্ক শিকারী মিস্টার চৌধুরী এই আহ্বানে সাড়া দিলেন। এই বয়সেও মিস্টার চৌধুরীর দেহ গঠন ছিল অক্ষুণ্ণ, সাহসও ছিল অপরিমিত। যথাসময়ে বাঘের আশ্রয়স্থান অনুমান করে নিয়ে জঙ্গলে বিট করার ব্যবস্থা হলো। কয়েকটি মাচা তৈরি হলো এবং শিকারীরা মাচায় আসন গ্রহণ করলেন। মিস্টার চৌধুরীর ইচ্ছানুযায়ী তার মাচায় তিনি ছিলেন একা। জঙ্গল পেটানো আরম্ভ হলো। বিটের প্রথম পর্বে শোনা যায় উচ্চ কোলাহল। উচ্চ কোলাহলের উদ্দেশ্য গাঢ় নিদ্রায় সমাহিত বাঘের ঘুম ভাঙানো। ঘুম ভেঙে যেতেই বাঘ পেছনের কোলাহলে বিরক্ত হয়ে আস্তে আস্তে সামনের শিকারীদের অভিমুখে এগিয়ে চলে। এবারে জাগ্রত বাঘের জন্য উচ্চ কোলাহলের প্রয়োজন নেই, তাই হাঁকুয়ার আয়োজন তখন মৃদু। এই ক্রমক্ষীয়মান শব্দের অন্য প্রয়োজনও আছে। উচ্চ চিৎকারে জাগ্রত বাঘের অতি দ্রুত বনান্তরে অদৃশ্য হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এই বিটের শেষের দিকে রাইফেলের নির্ঘোষ শোনা গেল। শিকারীরা বুঝে নিলেন মিস্টার চৌধুরী ফায়ার করেছেন। রাইফেলের লক্ষ্য যে বাঘ, তাতেও কারো সন্দেহ ছিল না। কিন্তু আশ্চর্য এই, বাঘ শিকারের অলঙ্ঘ প্রথা অনুসারে দ্বিতীয়বার রাইফেলে ফায়ার হল না। বিটের শেষে আশা ও উত্তেজনায় চঞ্চল অন্যান্য শিকারী এবং হাঁকাওয়ালারা মিস্টার চৌধুরীর মাচার দিকে অগ্রসর হলেন। মাচার কাছে এসে তারা যে দৃশ্য দেখলেন তা মর্মান্তিক। বাঘ কোথাও নেই। মাচার খানিকটা দূরে রক্তাক্ত দেহে পড়ে আছেন মিস্টার চৌধুরী নিজে। রাইফেলটা পড়ে আছে মাচার নিচেই। মুহূর্তে সমস্ত আশা ও আলো নিভে গেল। কথা বলাই বাহুল্য। মিস্টার চৌধুরী ছিলেন অভিজ্ঞ শিকারী। তার রচিত শিকার গ্রন্থসমূহ ছিল তৎকালীন অন্যান্য শিকারীদের অবশ্য পঠনীয়। তার নিজের সাহস ও শৌর্য ছিল অসামান্য, কিন্তু হিংস্র জানোয়ার শিকারে তার সাবধানবাণী নূতন শিকারীদের শিক্ষা দিয়েছে সংযম ও শৃঙ্খলা। অথচ তিনি নিজেই বৃদ্ধ বয়সে আহত নরখাদক বাঘের অনুসরণ করে আক্রান্ত হয়েছিলেন, এই অনুমানের কোনো সঙ্গত হেতু নেই। এই মর্মন্তুদ দুর্ঘটনা নিয়ে অনেক বিতর্ক ও আলোচনা হয়েছে, কিন্তু প্রত্যক্ষদর্শীর অভাবে তার বাঘের কবলে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো নিশ্চিত মীমাংসা আজও সম্ভব হয়নি। আমি নিজে মিস্টার চৌধুরীর পক্ষে কোনো হঠকারিতার যুক্তি বিশ্বাস করি না। আমার মনে হয় বাঘ অকস্মাৎ আবির্ভূত হয়েছিল মাচার অতি সন্নিকটে, এবং এই নরমাংসলোভী বাঘ গুলিবিদ্ধ হওয়ার পূর্ব মুহূর্তে শিকারীকে দেখে ফেলেছিল এবং গুলির সঙ্গে সঙ্গেই ঝাঁপ দিয়ে মাচায় উপবিষ্ট চৌধুরীকে আক্রমণ করেছিল। এই বাঘের মৃতদেহ পাওয়া গিয়েছিল তৃতীয় দিনে খানিকটা দূরে। বাংলার শ্রেষ্ঠতম শিকারী নিজের প্রাণের বিনিময়ে দিয়েছিলেন এই অঞ্চলে নিরুপদ্রুত শান্তি। মিস্টার চৌধুরীর দীর্ঘ ঋজুদেহ, সমুজ্জ্বল ললাট আমার মনে পড়ছে। এই দুর্ঘটনার কিছুদিন পূর্বে তার সঙ্গে আমার সাক্ষাৎকারের সৌভাগ্য ঘটেছিল পাটনাতে। তার শিষ্ট অমায়িক আচরণে আমি মুগ্ধ হয়েছিলাম। শিকারীরা জানেন অরণ্যের এই দুর্জয় প্রতিদ্বন্দ্বী হিংস্র তো বটেই, প্রভূত শক্তিশালী, অসাধারণ ক্ষিপ্র ও তৎপর। জঙ্গল বাঘের আবাস, তার দৃষ্টি অনন্য সাধারণ। অরণ্যের বিচিত্র বর্ণে একাকার বাঘ শিকারীর চোখে পড়ছে না, কিন্তু মানুষের প্রত্যেক পদক্ষেপ, দেহভঙ্গি বাঘ তীক্ষ্ণ নজরে পরীক্ষা করছে। অরণ্যের বৃক্ষরাজি, গুহাগহ্বর, নালা মানুষের কাছে যা দুর্গম ও দুর্ভেদ্য, বাঘের কাছে তা সহজ। চৌরঙ্গীর জনাকীর্ণ রাস্তায় 12 সিলিন্ডার লিঙ্কন জেফির মোটর যেমন নিঃশব্দে গড়িয়ে চলে, অরণ্যের সহস্র প্রতিবন্ধকতা সত্ত্বেও বাঘের গতি তেমনি ক্ষিপ্র, নিঃশব্দ ও সাবলীল। বাঘ গাছে চড়তে জানে। ছোট গাছ তার ভারী দেহ বহনের উপযুক্ত নয়, কিন্তু বড় গাছের মোটা ডালে তীক্ষ্ণ নখ ফুটিয়ে দিয়ে সে অবলীলাক্রমে 20 ফুট উঁচুতে উঠেছে।
তার প্রমাণ আছে। শিকারী বার্টন বলেন, শিকার উপলক্ষে জঙ্গল পিটিয়ে বাঘ বের করার সময়ে ১৯ ফুট উঁচু গাছের ডালে মানুষের আওয়াজ শুনে বাঘ ওই শিকারীটিকে পেরে ফেলেছিল। হয়তো এই বাঘ পূর্বে একবার বন্দুকের গুলিতে আহত হয়েছিল। খুব সম্ভবত তখন সে মানুষ দেখতে পেয়ে মানুষকে আততায়ী বলে চিনে নিয়েছিল। বাঘ বড় বড় নদী অনায়াসে সাঁতার কেটে পার হয়ে যায়। আশ্চর্যের বিষয় এই যে, জোয়ারের জলে পরিপূর্ণ নদীটির যখন জলের লেভেলের চেয়ে বেশি উঁচু থাকে না, তখনই বাঘ নদী সাঁতারে প্রবৃত্ত হয়। ভাটার সময়ের নদীর উঁচু খাড়া পার আরোহণের পক্ষে অপেক্ষাকৃত কষ্টসাধ্য। তাই ভাটার সময়ে নদী অতিক্রম করায় প্রবৃত্ত না হওয়া বাঘের বুদ্ধিবৃত্তির পরিচায়ক। একটা বাঘের ওজন ৬ মণ থেকে ৯ মণ পর্যন্ত দেখা যায়। একটা বড় মৃত বাঘকে ২ থেকে ৩ ক্রোশ রাস্তা বহন করে নিয়ে আসতে ১০-১২ জন জোয়ান পুরুষ হিমশিম খেয়ে যায়। একটা ২ মণ ওজনের বস্তা মানুষের ঘাড়ে হঠাৎ পড়ে গেলে তার কি দুর্দশা হয় আমরা তার কতকটা অনুমান করতে পারি। কিন্তু একটা ৭-৮ মণ ওজনের ভারী জানোয়ার মানুষের ঘাড়ে লাফিয়ে পড়ে তার ঘাড়ে দাঁত বসিয়ে দিলে তার কি অবস্থা হয়, তার বর্ণনা অনাবশ্যক। বাঘ হিংস্র জানোয়ার। বাঘ ভীষণ প্রতিহিংসাপরায়ণ। কিন্তু মানুষ দেখতে পেলেই তার ঘাড়ে লাফিয়ে পড়বে, এ ধারণাও ভ্রান্ত। যে বাঘ মানুষকে খাদ্যবস্তু বলে জানতে পারেনি, সে আড়াল থেকে মানুষের গতিবিধি লক্ষ্য করবে, কিন্তু খামোখা আক্রমণ করবে না। মানুষকে বাঘ যেদিন ভক্ষ্য বস্তু বলে চেনে, সেদিন থেকে বাঘ নরখাদকে পরিণত হয়। এই নরখাদক বাঘের মতো মানুষের বৈরী আর নেই। কিন্তু নরখাদক বাঘ ছাড়া সাধারণ বাঘ কি মানুষ খায় না? নিশ্চয়ই খায়। মানুষ তার খাদ্য। যে কারণে সাধারণ বাঘ ভীষণ মানুষখেকো হয়ে ওঠে, তা সাধারণত এই: ১. কোনো শিকারীর গুলিতে আহত বাঘ মানুষ দেখতে পেলে আক্রমণ করে। এই মানুষের মাংস খেয়ে বাঘ নরখাদক বাঘে পরিণত হয়। ২. মানুষ মেরে খাওয়া কত সহজসাধ্য যেদিন বাঘ এই তথ্য আবিষ্কার করে, সেদিন থেকে মানুষের মাংসে তার লিপ্সা বেড়ে ওঠে। একটা ছাগল, গরু বা ভেড়াকে ধরলে তারা আত্মরক্ষায় বাঘকে শিং দিয়ে গুঁতোবার চেষ্টা করে, কিন্তু মানুষের সঙ্গে বাঘের কোনো লড়াইয়ের প্রয়োজন হয় না। ৩. দাঁতে পায়োরিয়া রোগগ্রস্ত বাঘ বনের জানোয়ার ধরে খেতে বা তার সঙ্গে মল্লযুদ্ধে প্রবৃত্ত হতে অনিচ্ছুক হয়ে মানুষ ধরে খেতে আরম্ভ করে। ৪. মানুষ খেকো বাঘিনীর শাবক তাদের জন্মের সঙ্গে মানুষ ধরে খেতে শিখে নরখাদক হয়ে ওঠে। ৫. মানুষের নিকট সান্নিধ্যে বিরক্তি বা সন্দেহবশে হঠাৎ তাকে আক্রমণ করে। তখন মানুষ কত সহজ শিকার এবং সুখাদ্য বাঘ তা বুঝতে পারে। বাঘ নরখাদক বাঘে পরিণত হওয়ার আরও অনেক কারণ আছে, কিন্তু ওপরে লিখিত কারণগুলি প্রধান। শিকারী ডানবার ব্র্যান্ডিয়ার বলেন, বাঘ ও বাঘিনীর একসঙ্গে বিচরণ বা মিলন সময়ে মানুষ দেখতে পেলে বাঘ বিশেষ হিংস্র হয়ে ওঠে। উক্ত শিকারীর অনুচর এইরূপ বাঘের আচরণে কিরূপ বিপন্ন হয়েছিল, তার বর্ণনা উক্ত ধারণার সমর্থক। শিকারীর অনুচর বনপথে ভ্রমণ সময়ে ২০০ গজ সম্মুখে একজোড়া বাঘ দেখতে পায়। দৈবাত বাঘ সামান্য সন্দেহে মানুষ পেছনে দেখতে পেয়ে তাড়া করে। ভৃত্য উপস্থিত বুদ্ধির সাহায্যে মাথার পাগড়িটা বাঘের সামনে ছুঁড়ে ফেলে দিয়ে নিকটে যথাসম্ভব দ্রুত একটা গাছে আরোহণ করে। বাঘ সন্দেহবশে পাগড়িটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে, ওই অপূর্ব জিনিসটার মতলব বুঝতে কিছু সময়ক্ষেপ করে। এই সুযোগে ভৃত্য গাছের মগডালে আশ্রয় গ্রহণ করে। এই গাছ খুব বড় ছিল না, তাই বাঘ গাছে চড়ে আক্রমণের সুযোগ না পেয়ে দাঁত ও নখরের সাহায্যে গাছকে জর্জরিত করছিল এবং গর্জন করে ভৃত্যকে তার শাসন জানাচ্ছিল। সমস্ত রাত বিপন্ন ভৃত্য বৃক্ষশাখায় কম্পিত দেহে যাপন করে, কারণ বাঘ মাঝে মাঝে চলে গিয়ে আবার ফিরে এসে গাছ আগলে বসে থাকে। ভোরে অনেকক্ষণ বাঘের অনুপস্থিতি লক্ষ্য করে ভৃত্য অবরোহণের উপক্রম করতেই আবার বাঘ আড়াল থেকে ফিরে এসে অনুরূপ আচরণ করে। বেলা প্রহর উত্তীর্ণ হতে কাঠুরেদের গরুর গাড়ির চাকার কচকচ শব্দ শুনে বাঘ হয়তো স্থানান্তরে চলে যায়। ভৃত্য তখন কাঠুরেদের সাহায্যে নেমে আসে। বরিশাল জেলার একটা জঙ্গল সন্নিহিত গ্রামে
এই রূপে একটা লোক সমস্ত রাত খেজুর গাছের কণ্টকাকীর্ণ বাগড়ার ভেতর কাটিয়েছিল। রাত্রে বাঘের গর্জনে কেউ বাইরে আসতে সাহসী হয়নি। দিনের বেলা এই হতভাগ্যের কণ্টকক্ষত অর্ধমৃত দেহ বহু কষ্টে নামিয়ে এনেছিল। টাইগার ও স্পট টাইগার বা লেপার্ডের শিকার ধরার পদ্ধতি প্রায় এক প্রকারের। আমরা যে বাঘকে সাধারণত চিতাবাঘ বলে থাকি, বস্তুত সেগুলি চিতাবাঘ নয়, চিতাবাঘের সরু ঠ্যাং। এই সরু ঠ্যাংওয়ালা দীর্ঘদেহ চিতাবাঘ ভারতবর্ষে বিরল। ইংরেজি লেপার্ড বা প্যান্থার বা স্পট টাইগারের দেশি নাম গুলবাঘ। কোন বাঘ লেপার্ড, প্যান্থার বা কে, এই বিষয় নিয়ে অভিজ্ঞ শিকারী মহলে বহু আলোচনা হয়েছে, কিন্তু কোনো মীমাংসা হয়নি। কিন্তু কথা অধিকাংশের মতে স্বীকৃত যে অরণ্যের রকমভেদে, বাসস্থানের পার্থক্যে, যেমন ঝোপঝাড়ের জঙ্গল কিংবা ঘন অরণ্য সংকুল পাহাড় এবং সূর্যালোকের তারতম্যে এদের আকার, গায়ের চাকা দাগ ও মুখের গঠনে বৈষম্য দেখা যায়। প্রকৃতপক্ষে এই দুই নামে বিভিন্ন বাঘের কল্পনা ভিত্তিহীন। ব্যাঘ্র হস্তে নিহত বিখ্যাত শিকারী KN চৌধুরী মহাশয় লিখেছেন, টাইগার ও লেপার্ডের অবয়ব ও দেহের স্ট্রাইপস ও চাকা দাগও উল্লিখিত কারণে বিভিন্ন। আসলে এই দুই জানোয়ারের মূল প্রকৃতিতে বিশেষ কোনো পার্থক্য নেই। চৌধুরী সাহেবের এই যুক্তি নিতান্ত অমূলক মনে হয় না। দেশ ও আবহাওয়ার বৈচিত্র্যে মানুষের মধ্যেও কেউ বা চ্যাপ্টা নাক ও রসদেহ, কেউ বা দীর্ঘদেহ কাবুলি, কেউ বা কাফরি, মূলত সকলেই এক। কোনো কোনো শিকারী বলেন, যে বাঘের দেহের অর্ধবৃত্তগুলি সম্পূর্ণ কালো সেগুলি লেপার্ড, আর যে বাঘের দেহের বৃত্তের পরিধিরেখাই কালো, বৃত্তের মধ্যাংশ ব্রাউন, সেগুলি প্যান্থার। এই উক্তির সমর্থন অন্যত্র আছে কিনা আমি সে সংবাদ অবগত নই। লেপার্ড টাইগারের চেয়ে আকারে ছোট, কিন্তু হিংস্রতায় তার জোড়া নেই। লেপার্ড লোকালয়ের নিকটে আশ্রয় নিলে চাষিদের দুঃখ, ভয় ও বিপদের আর সীমা থাকে না। এরা অতি সামান্য আড়ালে বেমালুম লুকিয়ে থাকতে পারে, আর সময় বুঝে গোশালা থেকে গরু, বাছুর, ছাগল, ভেড়া, কুকুর মুখে করে নিয়ে পালায়। এই সকল জীব লেপার্ডের উপাদেয় খাদ্য, কিন্তু লেপার্ড বিনা কারণেও হত্যা করে। গরু পালে ঢুকে রাখালকে ভয় দেখিয়ে হয়তো 5-6টা গরু বাছুর মেরে ফেলবে, বা জখম করে মাত্র একটাকে মুখে করে পালিয়ে যাবে। টাইগার সাধারণত এরূপ অকারণে হত্যা করে না। লোকালয়ের সান্নিধ্যে বাস করে লেপার্ড মানুষের হালচাল, অভ্যাস সম্পর্কে সর্বদা ওয়াকিবহাল, তাই মানুষকে সে গ্রাহ্য করে না। সাহস তার অতুলনীয়, কিন্তু শিকারের জানোয়ার অনুসরণ বা স্টক করে ধরে বলে শিকার পদ্ধতি তার দ্বন্দ্বযুদ্ধের মতো নয়। আক্রমণটা চোরাগোপ্তা, পেছন থেকে ঘাড়ের ওপরে ঝাঁপিয়ে পড়া। বড় বাঘের সম্পর্কেও এই কথা প্রযোজ্য। লেপার্ড মানুষ খেকো বাঘে পরিণত হলে সে টাইগারের চেয়েও ভয়ঙ্কর ও হিংস্র, এবং বুদ্ধি কৌশলে টাইগার তার সমকক্ষ নয়। লেপার্ডের অবক্ষবোধ হয় কোনো জানোয়ার নেই। গরু, বাছুর, ছাগল, মোষ, ভেড়া, কুকুর, সজারু, গোসাপ, খরগোশ, শুয়োর, মাছ প্রভৃতির সুবিধা, সুযোগ ও ক্ষুধা অনুযায়ী কোনো জানোয়ারেই তার অরুচি নেই। বিশেষজ্ঞরা বলেন, এই বিবিধ জানোয়ারকে শিকার করে খেতে হয় বলেই লেপার্ডের বুদ্ধি ও কৌশল টাইগারের চেয়ে প্রখরতর। বাঘ এবং স্পট টাইগারের মধ্যে কোন জানোয়ার বেশি হিংস্র ও বিপজ্জনক? এক কথায় এর জবাব স্পট টাইগার বা লেপার্ড। কিন্তু টাইগারের দেহের আয়তন বিশাল, লেপার্ডের চেয়ে সে অধিকতর শক্তিশালী, তার গর্জনও ভয়ঙ্কর। তাই টাইগার শিকারে যা প্রয়োজন তা হচ্ছে অধিকতর সাহস ও নার্ভ। পূর্বেই বলেছি যে কোনো বাঘ মানুষ দেখলেই আক্রমণ করবে, এ প্রচলিত ধারণা যেমন সত্য নয়, তেমনি নরখাদক বাঘ না হলে মানুষকে আক্রমণ করে না, এই বিশ্বাসও ভ্রান্ত। যে বাঘ লোকালয় থেকে বহু দূরে গভীর জঙ্গলে বা পাহাড়ে বাস করে, তারা অরণ্যচারী বরাহ, মৃগ প্রভৃতির শিকার ধরে জীবনযাত্রা নির্বাহ করে। কিন্তু যে বাঘ পল্লী সন্নিহিত অরণ্য অঞ্চলের অধিবাসী, তারা মাঠে চড়া গরু, মোষ বা গোশালা থেকে ওই সকল জানোয়ার ধরে উদরপূর্তি করে। বিশেষ অভিজ্ঞ শিকারীরা বলেন, পল্লী অঞ্চলের এই সকল বাঘ দুর্গম অরণ্যচারী বাঘের চেয়ে বৃহদাকার। এরা সহজলভ্য গোমহিষের মাংস প্রচুর পরিমাণে ভোজন করে
ধনী গৃহের শ্রমকুণ্ঠ দুলালদের মতো নধর ও হৃষ্টপুষ্ট দেহগঠন লাভ করে থাকে। লোকালয় সন্নিহিত এই সকল বাঘ রাখালের সতর্ক পাহারায় গো মহিষাদি পশু শিকার করে খেতে অক্ষম হলে মানুষ ধরে খেতে আরম্ভ করে। যে অঞ্চলে নরখাদক বাঘ আছে সেদিকের অরণ্যে পথঘাটে চলাচল অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। ক্রমে গ্রাম পরিত্যক্ত ও জনহীন হয়। এই বাঘ তখন গ্রামান্তরে হানা দেয়। তখন আবার সেদিকে আতঙ্ক আর ত্রাসের সীমা থাকে না। রোদন, আর্তনাদ, ঘরবাড়ি, তৈজসপত্র ফেলে গৃহস্থদের পালিয়ে যাওয়া দৈনন্দিন ঘটনা। ব্যারাম পীড়া নয়, মহামারী নয়, একটি জীবন্ত রাক্ষস তার বিরাট এবং রোমাঞ্চকর দেহ ও সুতীক্ষ্ণ দন্ত নিয়ে মানুষকে তাড়া করে দিনের পর দিন, মাসের পর মাস। মানুষের ঘাড় মটকায়, শিকারীকে ছিঁড়ে খায়, কিন্তু বাঘের জিঘাংসা আর হত্যার বিরাম নেই। ম্যান ইটারের দৌরাত্মে একসময়ে হাজারিবাগ অঞ্চলে ডাক হরকরা দুর্ঘট হয়ে গিয়েছিল। হরকরার হাতের বল্লমের সংলগ্ন ঘণ্টার ধ্বনি শুনে বাঘ তাকে মুখে করে অদৃশ্য হতো। নূতন হরকরা এলে আবার একই প্রকারে তার জীবনান্ত হতো। সুন্দরবনের বাঘগুলি অধিকাংশই ম্যান ইটার। উত্তরাধিকার সূত্রে শাবকেরা মানুষ শিকার শিখে নিয়েছে। রোটাসগড়ের মানুষখেকো বাঘের কাহিনী সুবিদিত। মানুষখেকো বাঘের দু একটা কাহিনী উপস্থিত করলে এই বাঘের বিভীষিকার স্বরূপ উপলব্ধি হবে। সার ইয়ার্ডলি লিখেছেন, দুটি রাখাল কিশোর বনের কিনারায় কুঁড়ে ঘরে বাস করত। তাদের কাজ ছিল শুধু দিনের বেলা বনে গরু মহিষ চড়ানো, রাত্রে তারা নিজের হাতে রান্না করে আহার করত। ঘটনার দিন রাত্রে তারা অন্যান্য দিনের মতোই রাত্রের আহার প্রস্তুত করছে। নরখাদক বাঘ যে তাদের পিছু নিয়েছে তার কোনো সন্ধানই তারা জানত না। হঠাৎ বাঘ নিঃশব্দে কুটিরে প্রবেশ করে অতর্কিতে এক ভাইকে মুখে করে বেরিয়ে গেল। জঙ্গলে বাস করে বাঘ দেখলেই অজ্ঞান হওয়ার অভ্যাস তাদের নেই, তাই দ্বিতীয় ভ্রাতা উচ্চ চিৎকারে বাঘকে তাড়া করে অন্ধকারে বেরিয়ে গেল। রাখালের চিৎকার ও তাড়নায় বাঘ মুখের গ্রাস ফেলে পালিয়ে গেল। অপর রাখাল এই আহত ভাইকে বুকে করে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিল। প্রতীক্ষা করছিল কখন রাতের অবসান হবে, কখন ফুটবে দিনের আলো। দরজাটা বেশ শক্ত করে বেঁধে দিয়ে কুটিরের অন্য জীর্ণ অংশ আড়াল করে বাঘের প্রবেশপথ বন্ধ করার চেষ্টা চলছে, কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ। দিনের আলোর প্রতীক্ষাও আর করতে হলো না। রাত গভীর হতেই বাঘ কেমন করে ঘরে ঢুকে দ্বিতীয় রাখালকে মুখে করে পালিয়ে গেল। বাঘের কবলে ছিন্ন ভিন্ন দেহ ওই প্রথম রাখালের চোখের সামনেই এই ভয়াবহ ঘটনা ঘটল। আতঙ্ক ও দংশনের জ্বালায় পরদিন সেও মারা গেল। মৃত্যুর পূর্বে আতঙ্কিত পল্লীবাসীদের কাছে এই নিদারুণ ঘটনা সে বর্ণনা করছিল। শিকারী বার্টন লিখিত আরেকটি ঘটনাও মর্মন্তুদ। ঘটনাস্থল ভুটান ডুয়ার্স। গ্রাম প্রান্তের মাঠে চাষিরা কাজ করছে। বাঘের ভীষণ গর্জন শুনে চাষিরা চেয়ে দেখল বাঘ একটি বালককে দাঁতে ঝুলিয়ে নিয়ে জঙ্গলে ঢুকছে। চাষিরা আতঙ্কে পালিয়ে গেল। কেউ ছুটে গেল আপন পুত্রকন্যার সন্ধানে। নিকটে ম্যাজিস্ট্রেট সাহেবের তাঁবুতে খবর পৌঁছুতেই তিনি হস্তিপৃষ্ঠে ঘটনাস্থলে উপস্থিত হলেন। সেখানে ভিড় জমেছে। আবাল বৃদ্ধ নরনারী সকলের মুখেই আতঙ্ক ও উত্তেজনা পরিস্ফুট। হঠাৎ ভিড় ঠেলে এক রমণী ছুটে আসছে। তার জীর্ণ বেশ ও রুক্ষ কেশ ধূলিমলিন। তার মুখে চিৎকার, দোহাই সরকার, বিচার করুন, রাক্ষস আমার ছেলেকে কেড়ে নিয়েছে। আমার ছেলে, আমার একমাত্র ছেলে, আমার গোপাল। গ্রাম্য জনতা ম্যাজিস্ট্রেট সাহেবের মর্যাদা রক্ষা করতে উন্মাদিনী নারীকে দূরে সরিয়ে দেবার চেষ্টা করছিল। সাহেব তাদের ধমক দিয়ে নিবৃত্ত করলেন। হাতি থেকে নিচে নেমে বৃদ্ধার মাথায় আঙুল চালিয়ে অভয় দিলেন। নারী আর সান্ত্বনা মানছে না, শুধু চেঁচাচ্ছে, সরকার, এই শয়তান গত বছর আমার স্বামীকে গ্রাস করেছে, এবছর আমার গোপালকেও কেড়ে নিলে, রাক্ষস আমাকেও খেয়ে ফেলুক। সাহেব শিকারের আয়োজনে অন্যমনস্ক হতেই নারী ঊর্ধ্বশ্বাসে সেই জলাশয় সন্নিহিত জঙ্গলের দিকে ছুটে গেল। সাহেবের চেষ্টায় সেবারে তাকে সবলে ফিরিয়ে নিয়ে আসা হলো, কিন্তু খানিক পরেই আবার সে জঙ্গলের উদ্দেশ্যে ছুটেছে। ছেলের নাম ধরে চিৎকার করতে করতে জঙ্গলে ঢুকে পড়ল। বাঘের একটা গর্জন শোনা গেল এবং মুহূর্ত পরেই দেখা গেল
বাঘ তীর বেগে জঙ্গল থেকে বেরিয়ে অন্য জঙ্গল লক্ষ্য করে ছুটেছে। জঙ্গল থেকে পুত্রহারা নারী বেরিয়ে এলো, কোলে তার রক্তাক্ত মৃত পুত্র। হাতি ও লোকজন দিয়ে জঙ্গল ঘিরিয়ে ম্যাজিস্ট্রেট সাহেব হাওদায় বসে এই বাঘ মেরেছিলেন। সকলে কোলাহল করে যখন বাঘ নিয়ে এলো, স্বামী পুত্রহারা অবাগিনী তখন মৃত পুত্রের মুখে কথা ফুটোবার চেষ্টা করছে। কিছুদিন আগের ঘটনা। ঘটনাস্থল উড়িষ্যার পার্বত্য অঞ্চল। একদিকে বোধ রাজ্য, অন্যদিকে আটমল্লিক, মধ্যে খরস্রোতা মহানদী। বোধরাজ হিজ হাইনেস আটমল্লিক রাজকে বাঘ শিকারের অনুরোধ জানিয়েছেন। নরঘাতক বাঘের দৌরাত্মে এই অঞ্চল উৎসন্ন প্রায়। হাটে মাঠে সর্বত্র বিভীষিকা। অনেকেই এই পল্লী অঞ্চল ছেড়ে পালিয়েছে। যারা পালায়নি তারা সর্বদা ত্রস্ত ও আতঙ্কিত। জনবিরল হাটবাজারের বেচাকেনা দুপুরে শেষ হয়ে যায়। বেলা শেষে আর লোক চলাচল নেই। হঠাৎ স্তব্ধ অপরাহ্ন চিরে দিয়ে জাগে রমণীর আর্তনাদ। ভাঙা কলসি মাটিতে লুটোয়। বাঘ মুখে করে নিয়ে যায় জলান্বেষিনীকে। হিজ হাইনেসের তাঁবু পড়েছে মহানদীর তীরে। অপরাহ্নে ঝড় এলো, অধিকাংশ তাঁবুই উড়ে গেল। হঠাৎ তাঁবু সংলগ্ন একটা গাছ ভেঙে গেল। লোকজন দুর্ঘটনা থেকে বেঁচে গেল দৈবাৎ। ঝড়ের ভয়, অন্ধকারে নরঘাতক বাঘের আতঙ্কে সকলেই ম্রিয়মাণ। এই মহা বিপর্যয়ে হিজ হাইনেস সম্পূর্ণ নির্বিকার। আর তো অনুচরদের কাজে নিজের হাতে সাহায্য দিচ্ছেন, অভয় দিচ্ছেন, দিচ্ছেন সাহস ও কর্মে উৎসাহ। কয়েক ঘণ্টা পরে ঝড়ের বেগ যখন প্রশমিত হল, তখন তিনি ব্রিজ খেলছেন। পরদিন প্রত্যুষে দেখা গেল গ্রামের চেহারা সম্পূর্ণ বদলে গেছে। বড় বড় গাছগুলি ধরাশায়ী হয়েছে, ছোট গাছের ডালপালা ভেঙে গেছে, কাঁচা ঘরের চাল উড়ে গেছে। সমস্ত পল্লী অঞ্চল ছিন্ন ভিন্ন, লুণ্ঠিত। হঠাৎ বোধরাজের কাছ থেকে খবর এলো, গ্রামের পণ্ডিত মশাইকে কাল অপরাহ্ন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হিজ হাইনেস ও তার কনিষ্ঠ সহোদর কুমার বাহাদুর হাতি নিয়ে বেরিয়ে গেলেন পণ্ডিত মশাইয়ের দেহের সন্ধানে। সন্ধ্যায় ব্যর্থকাম হয়ে ফিরে এলেন। পণ্ডিত মশাইয়ের ছাতাটি পাওয়া গেছে, দেহের কোনো সন্ধান হল না। তার পরদিন হাতির মাহুতের এলো জ্বর। কুমার বাহাদুরের অবস্থা তথৈবচ। কিন্তু যে ব্রত নিয়ে তিনি অগ্রজের সহায়তায় এসেছেন, সে কাজ শেষ না করে তিনি রাজধানীতে ফিরে যাবেন না। অপর আনারি মাহুত নিয়ে রাজা চললেন জঙ্গলে, সঙ্গে দোসর কুমার বাহাদুর। তার জ্বরের উত্তাপ তখন আরও চড়েছে। আনারি মাহুতের আদেশ হাতি মানছে না, খানিকটা এগিয়ে দাঁড়িয়ে থাকে অথবা বেগে চলে যায় অন্য পথে। কুমার বাহাদুর রাইফেল হাতে নেমে গেলেন জঙ্গলে একটা বিশেষ শব্দ লক্ষ্য করে। জঙ্গলের আড়ালে দাঁড়িয়েছে রক্তচক্ষু গুন্ডা হাতি। কুমার নিমেষে গুলি করলেন। হাতিটা পড়ে গেল একটা পাহাড় স্তূপের মতো। পরদিন খবর এলো, মানুষ মারার নয়, গরু মারার। রাজা জানতেন, ম্যান ইটার বাঘ বৃদ্ধ বা দাঁত সম্পর্কে নিতান্ত অপটু না হলে গরু মোষও ধরে খায়। সন্ধান করে কিল পাওয়া গেল, মাচাও তৈরি হল। অপরাহ্নের দিকে রাজা মাচায় বসেছেন। এবারে তার স্থৈর্যের চরম পরীক্ষা। আবার এলো ঝড় আর বৃষ্টি। মাচা বুঝি উড়ে যায়। গোলাগুলি বৃষ্টির জল থেকে বাঁচানো দেয়। আশেপাশের চাল ভেঙে পড়ছে। যদি মাচার ডাল ভেঙে পড়ে? নরঘাতক বাঘ যে ঝোপের আড়ালেই লুকিয়ে আছে। কিন্তু বাঘ শিকারীর সর্বাপেক্ষা যা প্রয়োজন, চাঞ্চল্যহীনতা ও ধৈর্য, হিজ হাইনেস প্রচুর মাত্রায় তার অধিকারী। বিদ্যুতালোকে অকস্মাৎ বাঘ দেখা গেল। কিলের কাছে বসে মাংস ছিঁড়ে খাওয়ার তার ইচ্ছা নেই। গরুটা কামড়ে ধরে নিয়ে যাবে জঙ্গলে, তারই চেষ্টা চলছে পুনঃ পুনঃ। বিদ্যুৎ ঝলকে মুহূর্তে খানিক দেখা যায়, আবার নিবিড় অন্ধকার। প্রবল বাতাসে গাছ দুলছে, শাখা প্রশাখা উড়ছে, মাচাগুলি ভেঙে যায়। বিদ্যুতালোকেই নিশানা দিতে হবে। হঠাৎ আওয়াজ হলো, গুম, আবার গুম। বাঘ পড়েছে। এই সেই ম্যান ইটার। আমার শিকার পর্যটনে প্রধানত যে দুই ব্যক্তির সাহচর্য বিশেষভাবে লাভ করেছিলাম, তার একজন পুরুষ, অপর নারী। এই আখ্যায়িকায় দুজনই আত্মগোপন করেছেন ছদ্মনামের আড়ালে। এই কাহিনীতে
তারা ডাক্তার চৌধুরী ও সাবিত্রী নামে অভিহিত। ডাক্তার চৌধুরীর সঙ্গে আমার পরিচয় জীবনের মধ্য বয়সে। শিকারের আয়োজনে তিনি এনে দিলেন শৃঙ্খলা, সুর ও ছন্দ, এনে দিলেন স্থির লক্ষ্য ও সংকল্প। সাবিত্রী আমার জীবনের অবিচ্ছিন্ন সঙ্গিনী, ঘরণী, গৃহিণী। শিকারে তার উৎসাহ নেই, কিন্তু গহন অরণ্য পর্যন্ত তিনি সেবার ক্ষেত্র প্রসারিত করেছিলেন নিজের নিঃসঙ্গ পরিবেশ ও অন্তরের ব্যাকুলতায়। দুটো দিনের কথা আমার বিশেষভাবে স্মরণ হচ্ছে। শৈশবের অভূত সংস্কার বশে শিকার জীবনেও যখন বন্দুক নিয়ে বেরিয়ে যেতাম পথে, প্রবাসে, আয়োজনহীন অরণ্যে, তিনি আমার অভিপ্রায় লক্ষ্য করে আমার সঙ্গ নিতেন বিনা বাক্য ব্যয়ে। মনে পড়ে একবার গ্র্যান্ড ট্রাঙ্ক রোড সংলগ্ন ঔরঙ্গাবাদের একটা অরণ্য অঞ্চলে আমাদের মোটর রাখা হয়েছে। আপরাহ্নিক চার তাগিদ যে ছিল না তা নয়, কিন্তু বাঘের সন্ধান ছিল প্রকৃত উদ্দেশ্য। পাহাড়ি চাষিদের জিজ্ঞাসাবাদ করে জেনে নিলাম এই পাহাড়ে বাঘ ও ভাল্লুকের দৌরাত্ম্য দুই আছে। আর আমাকে রোখে কে? চা তৈরির অর্ডার দিয়ে গোপনে বন্দুকটা হাতে নিয়ে জঙ্গলে ঢুকে পড়েছি। সন্ধ্যার ধূসর ছায়া নেমেছে জঙ্গলে। জানোয়ার চলাচলের একটা সরু রাস্তা ধরে অতি সন্তর্পণে এগিয়ে যাচ্ছি বাঘের সন্ধানে। পেছনে হঠাৎ শুষ্ক পাতায় সতর্ক পদক্ষেপের একটুখানি শব্দ শুনে তাকিয়ে দেখি, যার পদক্ষেপের ক্ষীণ শব্দ আমাকে সন্ত্রস্ত করেছে সে বাঘ নয়, সে আমার সঙ্গিনী। আমি বিরক্ত হলাম। বাঘ শিকার ছেলে খেলা নয়। অথবা আমার এই প্রচেষ্টা কি তার পরিহাসের সামগ্রী? ফিসফিস করে মুখে বললাম, তোমার জঙ্গলে আসা অন্যায় হয়েছে। জবাব হলো, তোমারও হয়েছে। আমি বললাম, আমি শিকারী, আমার হাতে বন্দুক আছে। গৃহিণী জবাব দিলেন, আমার সঙ্গে শিকারী আছে। চটে গিয়ে বলি, বিপদে পড়লেই বুঝতে পারবে। জবাব হয়, সেটাও উভয়ত। আর একটা দিন কালী পাহাড়ির সান্নিধ্যে এমনই অপরাহ্নের ছায়ায় জঙ্গলে প্রবেশ করেছি। গ্রাম্য শিকারীদের মুখে শুনেছিলাম মহুয়া বনে বিচরণরত হরিণের পিছু নিয়েছিল বাঘ। অপরাহ্নে বাঘ বেরোবার সময় হয়েছে। বাঘ না দেখা গেলে হরিণ ও বনমুরগি অবশ্যই পাওয়া যাবে। আমার উদ্দেশ্য ছিল জঙ্গলে ঝোপঝাড়ের আড়ালে বসে জানোয়ারের প্রতীক্ষা করা। আমার পথপ্রদর্শকের সঙ্গে আমার যে আলোচনা হয়েছিল, গৃহিণী যে তা শুনেছিলেন, আমার তা জানা ছিল না। একটা অতি সংকীর্ণ জানোয়ারের যাতায়াতের পথরেখা অনুসরণ করে আমরা এগিয়ে চলেছি। মাথার উপরেও জঙ্গলের আড়াল সোজা হয়ে দাঁড়িয়ে। পথ চলার রাস্তা মাত্র খানিকটা, অধিকাংশ স্থলেই উবু হয়ে চলতে হচ্ছে। পথরেখা কোথাও দ্বিধা ও ত্রিধা বিভক্ত হয়ে গভীর অরণ্যে চলে গেছে। পথপ্রদর্শক ছাড়া এই পথে চলা বিশেষ বিপজ্জনক। আমরা অনেকটা দূরে গিয়েছি। সেদিনও পেছনে সামান্য একটু শব্দে চকিত হয়ে দেখি সাবিত্রী। তাকে নিরস্ত করা আমার সাধ্যায়ত্ত ছিল না, তাই আমিও আমার বন্ধু অনিবার্য বোধেই তাকে শিকারের সহগামিনী রূপে গ্রহণ করেছিলাম। এরপরে জঙ্গল পরিক্রমায়, বিটিংয়ের সময়ে, মাচায় বা মাচাহীন বৃক্ষশাখায় অথবা সন্ধ্যায় ঝোপে ঝাড়ে জানোয়ারের প্রতীক্ষায় তিনি ছিলেন অবিচ্ছিন্ন সঙ্গী। গুলির থলে, জলের কেরিয়ার, ফলমূল প্রভৃতি যথাসময়ে পরিবেশন করতেন স্বহস্তে, এবং একটুখানি বন্দুক ছোড়ার কৌশল শিখেছিলেন অবুঝ স্বামীর সাহায্যের উদ্দেশ্যেই।